ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে আনুন, ওদেরকে নামিয়ে আনুন। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। প্রচন্ড চাপে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণের বাস্তবতা কতটা আছে? 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াতের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বিদেশ থেকে লক্ষ্য করেছি যে আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলি সন্ত্রাসী কার্যক্রম নিয়ে এবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আমলে আইন সংশোধন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা আইন করে নাই। সংবিধান আজকের ভিডিওটা হতে চলেছে একেবারে স্পেশাল। আলোচনার কেন্দ্রে আছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। প্রশ্ন হচ্ছে তারা কি আবারও ক্ষমতায় আসবে? আসুন বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলি। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে। ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না? ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বুঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব। কি বলেন? তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী। উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই,
বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়, লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে, দুঃখে আছে, এটা কি ঠিক? বলেন, এটা কি ঠিক? না, তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে, এটা ঠিক নয়। আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো, আপনারা এটা করবেন না, এটা করবেন না। আমরা শান্তিতে আছি, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এই যে চিটাগাং এর অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের নেতা আমাদেরকে ডেকেছে, আমরা শান্ত থেকেছি। আমরা শান্ত থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি, আমাদের জীবনে, সমাজ জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন, আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সে নির্দেশনাই দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر পড়েন আল্লাহ বললেন, ও গোলামেরা শোনো, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহ বললেন কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। একা একা আঁকড়ে ধরলে চলবে না, জামিয়া, সবাই মিলে আঁকড়ে ধরো। এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? রশি। এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে। এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই, কিন্তু পরিবেশ হয়ে ওঠে না। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। আমার দেয়া নেয়ামতগুলো স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তোমাদের মধ্যে হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম, ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায়, জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে। আমি আল্লাহ দয়া করে ঈমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, পথের দিশা তোমরা পাবে। লাআল্লাকুম তাহতাদুন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই নির্দেশটা কার? নাকি মন মতো আমি বানায় বলতেছি? আওয়াজ করে বলুন, নির্দেশটা কার? আল্লাহ। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ইসলাম আমাদেরকে কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য, এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, তোমরা বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইলে ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে আনুন, ওদেরকে নামিয়ে আনুন। বাংলাদেশে কৃষক আন্দোলন আজ দ্বিতীয় দিনে পড়েছে একেবারে রণক্ষেত্র, শম্ভু সীমানা, ব্যাপক উত্তেজনা সেখানে। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের বয়কটের ঠেলা সামলাতে না পেরে এবার ভারত শুরু করেছে হাওমাও। ভারত বাংলাদেশকে মিথ্যা ভয় দেখিয়ে যে শিক্ষা দিতে চেয়েছিল, এখন উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। নাকে ক্ষত দিয়ে উল্টো এখন তারাই বাংলাদেশিদেরকে ডাকছে। কারণ বাংলাদেশে পর্যটকের জন্যই কলকাতার মার্কেটগুলো গড়ে উঠেছিল। এখন বাংলাদেশের পর্যটকের অভাবে মার্কেটগুলোতে ধস নেমেছে। পুরো কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। এখন কি পরিমাণে হচ্ছে? একদম হচ্ছেই না, সারাদিন বসে বসে বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে এখন উল্টো বিপদে পড়েছে ভারত। বাংলাদেশিরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে ইন্ডিয়া বয়কটের ডাক দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের সব ধরনের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। ভারতীয় সুশীল সমাজ বলছেন, যদি দ্রুত ভারতীয় ভিসা প্রক্রিয়া চালু না হয় আর বাংলাদেশি পর্যটক যদি পশ্চিমবঙ্গে ভ্রমণ বা চিকিৎসার জন্য না আসে, তাহলে পশ্চিমবঙ্গের হসপিটাল, হোটেল ও সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশার কোনো কুল কিনারা থাকবে না, ধসে পড়বে পশ্চিমবঙ্গের অর্থনীতি। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের বাণিজ্যিক লেনদেনের বিষয়টিও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ভারতীয় ব্যবসায়ীদের। ভারতের এখন নিজেদেরই পা কাঁপছে চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্কের ভয়। কারণ হিসেবে তাদেরই রাজনৈতিক দলের ব্যক্তিরা বলছে, আমাদের ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশে কোনো ভালো সম্পর্ক নেই, ছিল শুধু বাংলাদেশের সাথে। এখন যদি সেটাও আমরা খারাপ করে ফেলি, তাহলে ভারত আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, বারবার হোঁচট খাবে। বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয়, আমাদের ক্ষতি হবে। আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ, সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। এখন নিজেরাই হয়ে পড়েছে বাংলাদেশের বয়কটের শিকার। আর বাংলাদেশ তাদেরকে বয়কট করার কারণেই তাদের ভেতরে শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা ও কৃষকদের আন্দোলন। শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক। বাংলাদেশকে আলু পেঁয়াজ না দেওয়া, ভারতে চিকিৎসা নিতে না আসা, বাংলাদেশের বেনাপোল পেট্রোপোল সীমান্ত ঘেরাও করার মতন কর্মসূচি করেছে এই ভারতের পশ্চিম বাংলার কিছু রাজনৈতিক ফায়দা লোটার নেতা ও কুকুরের শাবকেরা। এমনকি এরা বাংলাদেশ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাংলাদেশকে অচল করে দেওয়ার হুমকিও দিয়েছে এসব পশ্চিম বাংলার কিছু বিতর্কিত মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের ভবনের হামলার ঘটনাও ঘটে। এরপর থেকে দেখা যায় ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ফাটল। প্রচন্ড চাপে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণের বাস্তবতা কতটা আছে? আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সেটা তো কোনো নির্বাচন বাংলাদেশে হবে, এটা বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলো কারো কাছে এটা গ্রহণযোগ্য হবে না। বিবিসি প্রবাহে আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রনু খান ও রুশদ ফরিদি। আরও থাকছে, নির্বাচনের আগে বড় বড় সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ কি? ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘ 15 বছরেরও বেশি শাসনামল অবসানের পর প্রচন্ড চাপে পড়েছে আওয়ামী লীগ। দলটি নিষিদ্ধ না হলেও চালাতে পারছে না রাজনৈতিক কর্মকাণ্ড। বেশিরভাগ নেতাকর্মী হয় আত্মগোপনে, না হয় কারাগারে। এদিকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণের বাস্তবতা নিয়েও চলছে আলোচনা। কি করবে দলটি? বাংলাদেশে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা। আমার পেছনে এটি হচ্ছে জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়। এই জেলা আওয়ামী লীগের পদবিধারী কোনো নেতাকর্মী এখন এখানে নেই। কার্যালয়টিও তালাবদ্ধ। প্রত্যেকটি নেতাকর্মী আসলে এলাকা ছাড়া, তারা রয়েছেন বেশিরভাগই আত্মগোপনে। 5ই আগস্টের পর গোপালগঞ্জ জেলাতেই আওয়ামী লীগের কার্যালয়টি অক্ষত রয়েছে। উন্মুক্ত সড়কে দেখা যায় দলীয় নেতা শেখ মুজিবের মুরাল ছবি। কিন্তু গোপালগঞ্জ জেলাতেই আওয়ামী লীগের পদধারী কাউকেই পাওয়া যায়নি কথা বলার জন্য। সারা দেশেও দলীয় নেতাকর্মী সমর্থকদের
নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই আওয়ামী লীগের। আমরা তো আত্মগোপনে আছি, আমরা স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে আমরা ফিরে আসা অপেক্ষায় আছি। আওয়ামী লীগকে তার সমস্ত কর্মকাণ্ড থেকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে অলিখিতভাবে। আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় নেতার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বিবিসির। অন্তর্বর্তী সরকার যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছে সেটি নিয়ে দুজন দুই রকম বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই। উপযুক্ত পরিবেশ পেলেই আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং আমরা এটা সবসময়ের জন্য আমাদের প্রস্তুতি থাকবে। তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আদৌ যাবে কি যাবে না সেই ব্যাপারে আমাদের এখনো দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে হয়নি। এই সিদ্ধান্ত কিভাবে হবে? এই সিদ্ধান্ত আমাদের দলের যিনি প্রধান দলের যিনি নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি নিশ্চয়ই যাদের সঙ্গে মনে করেন আলাপ আলোচনা করে ঠিক করবেন, তিনি সিদ্ধান্ত জানাবেন। 2026 সালের জুনের মধ্যে নির্বাচনী রূপরেখা নিয়ে বিএনপি, জামায়াত এবং আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখারও জোরালো দাবি আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে এত ভয় কেন? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে এত ভীতি কেন? আওয়ামী লীগ তো তাদের ভাষায় ফ্যাসিবাদ, তাদের ভাষায় গণধিকৃত। বাংলাদেশের মানুষই ঠিক করবে যে কোন দল রাজনীতিতে থাকবে, কোন দল রাজনীতিতে থাকবে না, কোন দল মানুষকে গ্রহণ করবে, কোন দল মানুষকে বর্জন করবে। যারা ভোটবিহীন, যারা মানুষবিহীন, নির্বাচনবিহীন নেতা হতে চায়, ক্ষমতা দখলে রাখতে চায়, তারাই এই আওয়ামী লীগকে ভয় পায়। আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সেটা তো কোনো নির্বাচন বাংলাদেশে হবে এটা বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলো কারো কাছে এটা গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন মূল্যায়ন আর বাস্তবতা হলো গত 15 বছরে কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতি, ভোটে অনিয়ম এবং গুম খুন সহ জুলাই হত্যার দায় আওয়ামী লীগকে যে পর্যায়ে নামিয়েছে সেখান থেকে উত্তরণ খুব একটা সহজ নয়। কারণ স্বৈরাচার, ফ্যাসিস্ট তকমা আর গণহত্যার দায়ে অভিযুক্ত শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের সামনে একটা বড় সংকট। প্রশ্ন ছিল, এই অবস্থায় আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে ফিরবে কিভাবে? মানুষ সমালোচনা করবে, মানুষ আলোচনা করবে, ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে। আমরা যদি ভুল করি, মানুষ খারাপ বললে সেই সমালোচনা মেনে নিয়ে আমরা শুধরাবার চেষ্টা করব। আমরা ভালো থেকে অভিজ্ঞতা নিয়ে আরো সমৃদ্ধ কাজ করার চেষ্টা করব। আমরা খারাপটাকে বর্জন করব। খারাপ যদি করে থাকি সেটার জন্য যদি অবশ্যই উপযুক্ত পরিবেশ পেলে আমরা দলীয় মূল্যায়ন করে আমরা দেশের মানুষের কাছে যে আমরা সেগুলো তুলে ধরবো। একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে মানুষ যাদেরকে ভোট দিবে তাদেরকে মেনে নেওয়ার মতো সৎ সাহস আওয়ামী লীগের আছে। কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের যে পতন হয়েছে এবং শীর্ষ নেতারা যেভাবে পালিয়ে গেছেন, সেই দল সহসা রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুশাদ ফরিদি ও রাশেদা রনক খান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। রাশেদা রনক খান, শুরুতে আপনার কাছে আসি। আওয়ামী লীগ বলছে যে তারা অলিখিত নিষেধাজ্ঞায় পড়েছে এবং বিচারের আগে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার ক্ষেত্রেও একটা দাবি দেওয়া আছে যে তাদেরকে অংশ নিতে দেয়া হবে না। এমন বাস্তবতায় এই যে ফ্যাসিস্টের ট্যাগ, এটি খুলে আসলে তাদের ফিরে আসার সুযোগ বা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কতটা কিভাবে আছে? এই প্রশ্নের উত্তর আসলে অনেক কঠিন, কারণ অনেকগুলো বিষয় আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে একটা লিগ্যাল সাইড আছে, যে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে আইসিটি বিভাগে এসছে, ট্রাইব্যুনালে। সো এখানে বিচারিক প্রক্রিয়া শুরু হলে, তারা দণ্ডিত হলে তখন আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ একটা লম্বা সময়ের ব্যাপার আছে আমরা যদি লিগ্যাল সাইডটাকে লক্ষ্য করি।
আরেকটা হচ্ছে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার যে জায়গাটা, সেটা তো এখন পর্যন্ত আসেনি, বিভিন্ন কারণেই আসেনি। বড় বড় দলগুলো হয়তো চাচ্ছে না, বা আন্তর্জাতিক চাপের একটা ব্যাপার আছে। এই সরকার উপরে বিভিন্ন ধরনের চাপ আছে, রাজনৈতিক চাপ এবং কূটনৈতিক চাপ দুটোই হয়তো বা একভাবে কাজ করছে। সেই জায়গা থেকে নির্বাহী আদেশ কিংবা বিচারিক কোনো প্রক্রিয়ায় যদি না হয়, সেক্ষেত্রে তো নির্বাচন কমিশন কোনো দলকে নিবন্ধন থাকলে নিষেধ করতে পারবে না যে নির্বাচন করা যাবে না। ফলে অনেকগুলো বিষয় আছে। আর আওয়ামী লীগের দিক থেকে কি আছে সেটা তো আমরা এতক্ষণ দুজন আওয়ামী লীগ নেতার কাছ থেকে শুনলাম যে তারা আশা করছে যে তারা নির্বাচন করবে, কিন্তু নির্বাচন করতে গেলে আসলে জনগণের ম্যান্ডেট যে পরিমাণেই পাক, সেটা পেতে হলে আসলে তাদের যে নিজেদের শোধরানোর ব্যাপার আছে, এটা তাদের মুখেই আমরা শুনছিলাম। সেই জায়গাটাও তারা কতটুকু করতে পারবেন সেটাও বিবেচ্য বিষয়। মানে অনেকগুলো বিষয় আসলে আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। রশিদ ফরিদি, রাশেদা রানা খান বলছিলেন জনগণের ম্যান্ডেটের কথা, এবং আমরা দেখছি সরকারে থাকাকালীন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়ন সহ নানা ধরনের বিতর্কিত কৃতকর্মের জন্য আওয়ামী লীগ কতটা অনুতপ্ত বা তারা ক্ষমা চাইবে কিনা সেই প্রশ্নটাও কিন্তু এখন উঠছে। এবং এই দলটি কিন্তু এখন আবার জনসমর্থনের প্রসঙ্গ টানছে। তারা প্রশ্ন তুলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে যেতে দিতে ভয় কেন। দলটির ভেতরে আসলে কি ধরনের পরিবর্তন দরকার বলে আপনার কাছে মনে হয়? প্রথমেই যেটা আমি মনে করি যে তাদেরকে আবার আসলে একটা রাজনৈতিক দল হিসেবে ফেরত আসা উচিত। তার কারণ তারা এতদিন রাজনৈতিক দল ছিল না, তারা একটা লুটেরা মাফিয়া, একটা ডাকাত দল টাইপের কিছু একটা ছিল, যারা রাজনীতি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে প্রশাসন, পুলিশ, কিছু কিছু ক্ষেত্রে আর্মি, এদের উপর নির্ভর করে রাজনীতি চালিয়েছে। আর নামে পুতুল কিছু মন্ত্রী ছিল যাদের বেসিক্যালি তেমন কোনো কাজ ছিল না। তো তাদেরকে আসলে তারা যে রাজনৈতিক দল, সেভাবে তাদেরকে নিজেদেরকে আবার ভাবা শুরু করতে হবে, এবং ভাবার প্রথমেই তাদেরকে কৃতকর্মের জন্য অবশ্যই ক্ষমা চেতে হবে। আমরা এ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা নেত্রী তো দূরের কথা, আমাদের আশেপাশে যাদের কাছে সমর্থকদেরকে দেখি, তাদের কাছ থেকেও তারা কোনো অপরাধ করেছে বলে এ পর্যন্ত কোনো কিছু শুনিনি। তো একটা কৃতকর্মের অনুশোচনা তাদেরকে একটা নৈতিক ভ্যালিডিটি দিতে পারে। আর লিগ্যাল ভ্যালিডিটির কথা আপা বললেন, লিগ্যাল ব্যাপারটা একটু বেশ জটিল, কিন্তু আমার কাছে লিগ্যাল ব্যাপারটার কাছ থেকেও আমার কাছে বলা হয় মোরাল বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ লিগ্যালি এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়নি, কিন্তু আমি যদি বাস্তবতার কথা চিন্তা করি, কোনো নেতার কি কোনো ক্ষমতা আছে যদি ইলেকশন হয় এলাকায় তার চেহারাটা দেখানোর? সে তো অবস্থা নাই, কারণ তাদের সেই নৈতিক অবস্থান তারা পুরোপুরি ত্যাগ করতে বাধ্য হয়েছে। তো সেই নৈতিক অবস্থানটা ফিরে পাওয়ার জন্য তাদের আসলে তারা যে অপরাধ করেছে সেটা একটু বলতে হবে। প্রথমে আস্তে আস্তে বললেও পরে আস্তে একটু জোরে সোরে বলতে হবে, বলে তাদের নৈতিক অবস্থান, রাজনীতি করার নৈতিক অবস্থানে তাদের ফিরে আসতে হবে। রাশেদা রানা খান, আওয়ামী লীগের নেতৃত্ব কি হবে সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন হিসেবে এখন সামনে আসছে। কারণ দলীয় প্রধানের বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতির মতো যে পরিমাণ অভিযোগ পাওয়া যাচ্ছে, যদিও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে তার এবং তার পরিবারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগের কথা বলা হচ্ছে সেগুলোকে ভিত্তিহীন দাবি করেছেন। কিন্তু সার্বিক পটভূমিতে দলটির কি আসলে নেতৃত্ব সংকটেরও একটা বিষয় রয়েছে এখানে? তা তো রয়েছেই, কারণ হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো যেটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কথা বলে, সেটা হচ্ছে খুব পরিবারতন্ত্র একটা বিরাট ভূমিকা রাখে। ফলে হচ্ছে এবং একনায়কতন্ত্রও তৈরি হয়ে যায় সেখান থেকে। ফলে এই জায়গাটা খুব কঠিন হয়ে যায় যে আওয়ামী লীগের জন্য যদি বলি, সেখানে এই মুহূর্তে যে শেখ হাসিনা, তিনি যে পরবর্তী একটা নেতৃত্ব তৈরি করা, তার পরবর্তী অনুসারী তৈরি করা, সেটা তো সেভাবে তৈরি আমরা দেখতে পাচ্ছি না। যে হাল ধরবে, যার কথা পুরো আওয়ামী লীগ শুনবে। আওয়ামী লীগ কিন্তু একটা বড় দলের জায়গা থেকে সবাইকে একত্রিত করা, বিশেষ করে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়কালে নির্বাচনে কিংবা রাজনীতির মাঠে আবার ফেরত আসতে গেলে কিংবা সুসংগঠিত করতে হলে যে ধরনের নেতৃত্ব দরকার, ওই রকম নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি। ফলে এটা তো একটু অভিভাবক শূন্য হবার একটা জায়গা তৈরি হবে, কিন্তু সেটা যদি তারা কাটিয়ে উঠতে পারেন, তাদের এই কাটিয়ে ওঠাটা অনেকটাই চ্যালেঞ্জের মধ্যে পড়বে আওয়ামী লীগ নিশ্চিতভাবেই। রশিদ ফরিদি, যেটি বলছেন রাশেদা রানা খান, যে কাটিয়ে ওঠাটা, চ্যালেঞ্জটা কাটানোটা কঠিন হবে, আবার নেতৃত্বের একটা শূন্যতা, অভিভাবক শূন্যতা, সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি। কারণ তৃণমূলের আসলে যারা নেতাকর্মী আছেন তারাও তো স্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছেন কিনা সেটাও এখন পর্যন্ত আমরা আসলে জানি না।
আপাত দৃষ্টিতে আসলে এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ, মানে এটা বলা কঠিন, কিন্তু আপনি আসলে বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? নেতৃত্বের সংকটের যেটা কথা বললেন, কারণ এটা তো যেটা একটু আগে আমি বলছিলাম, যেটা একটা যে দলটা একটা লুটপাটের চর্চার মধ্যে ঢুকে গিয়েছিল, সেখানে তো আসলে রাজনীতি নেই বা রাজনৈতিক কোনো প্রক্রিয়া বা হায়ারার্কি নেই। এখানে যে যার মতো লুটপাট করে চলছে এবং সেটার নেতৃত্বে একজন আছে যার হুকুম অনুযায়ী জিনিসগুলো হয়। এবং যে একটু আগে আমাদের একজন নেতা যার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তিনিও বলছিলেন যে কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের নেত্রী যখন আমাদের বলবেন, নির্দেশনা আসবে। তো এভাবে যখন একটা রাজনৈতিক দল বা তথাকথিত রাজনৈতিক দল চলে, তার মানে বোঝা যাচ্ছে যে তার মধ্যে কোনো রাজনৈতিক প্রক্রিয়া, কোনো সাংগঠনিক কোনো প্রক্রিয়া ওখানে আর ছিল না, অবশিষ্ট ছিল না। তো এই জন্য তাদের ওরকমভাবে ফিরে আসার প্রক্রিয়াটা খুব কঠিন হবে। এবং শুধু দেখেন, এর আগে তো কখনো এরকম ঘটে নাই আমাদের এখানে যে রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দলে দলে কখনো পালিয়ে যেতে হয়নি, এমনকি মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছে। তো আপনি এখন বুঝতেই পারছেন যে কোন পর্যায়ে জিনিসগুলো দলীয়করণ হয়েছে, যে একটা ধর্মীয় নেতাও পর্যন্ত সেফ ফিল করছেন না, কারণ তিনিও একটা দলীয় ট্যাগ নিয়ে ওখানে এসেছেন। তার মানে কি, সব ধরনের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ভেঙে ফেলা হয়েছে, এবং যার ফলে আসলে রাজনীতিও তো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাও ভেঙে গেছে। তো যার ফলে পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসন যেহেতু তারা নিজেরাই ভেঙে ফেলেছে, সে ভেঙে থাকে আবার গড়াটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ হবে, কঠিন হবে যাত্রাটা মনে করছেন। ধন্যবাদ। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর মনে করা হচ্ছে সরকার এখন আপাত দৃষ্টিতে নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে, কিন্তু যে সময়টা সরকারের হাতে আছে তার মধ্যে সংস্কার বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন অনেকে। তাহলে কে করবে সংস্কার? অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচনের মাধ্যমে আসা নতুন কোনো সরকার? সংস্কারের চ্যালেঞ্জগুলোই বা কি? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন ধাপে ধাপে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার প্রধান ইতিমধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তার একটি সম্ভাব্য সময়সীমা বলেও দিয়েছেন। সেই হিসেবে বলা যায় এই সরকারের মেয়াদ হচ্ছে 1 থেকে সর্বোচ্চ 1.5 বছর, কিন্তু এর মধ্যেই সরকারের অধীনে বিভিন্ন সংস্কার প্রস্তাব জমা হচ্ছে। ফলে প্রশ্ন হচ্ছে, এই 1 থেকে 1.5 বছরের মধ্যে সেসব সংস্কার বাস্তবায়ন করা সরকারের পক্ষে কতটা সম্ভব হবে? সরকার আশাবাদী হলেও এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। এই কমিশনগুলো যখন রিপোর্ট পেশ করবেন, তখন সকল রাজনৈতিক দল এবং সকল বাংলাদেশে বসবাসকারী সকল মানুষ এই প্রস্তাবনার সঙ্গে একমত হওয়া কিনা, বরং যদি আমি বলি রাজনৈতিক দলগুলোরে ঐক্যমতে পৌঁছানো কিন্তু বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় চ্যালেঞ্জটা হবে যে এই সংস্কার কমিশনগুলো যে সকল শ্রেণী বর্ণ সকল মানুষকে একত্রিত করতে পারবে, তারা কিছু মানুষ সেখানেও হয়তো পাঠ করবে, সেখানে কিছু গোষ্ঠীর হয়তো কথা নাও থাকতে পারে, তাদেরও সংস্কার ভাবনা আছে, সেইগুলোকে আমলে নেওয়ার একটা চ্যালেঞ্জ হতে পারে। এখন সংস্কার করা যেমন একটা জরুরি কাজ, সংস্কার করাটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি কিভাবে সংস্কার করবেন, কোথায় করবেন, কতটুকু সংস্কার করবেন, কারণ সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমরা অনেকদিন করিনি বলে আমাদের উপরে একটা চাপ বেড়েছে, বাট এটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যেই 11টি কমিশন গঠন করেছে। এর মধ্যে প্রথম 6টি জানুয়ারিতে, বাকিগুলো রিপোর্ট দেওয়ার কথা ফেব্রুয়ারি নাগাদ। কিন্তু একদিকে এসব কমিশন নির্দিষ্ট সময়ে রিপোর্ট জমা দিতে পারবে কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি এসব সংস্কারের অনেকগুলোতেই আছে নানা জটিল হিসেব নিকেশ, যার একটা বড় কেন্দ্র সংবিধান সংস্কার। যদিও এই কমিশনের প্রধান যথাসময়ে রিপোর্ট দেওয়ার কথা বললেও এর বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে বলেই জানাচ্ছেন। সংবিধানের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি, কি কি সংস্কার করা দরকার আমরা সেটা বলবো, কিভাবে করা হবে সেই প্রক্রিয়াটা তো রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য তৈরি করে অন্তর্বর্তী সরকারকে আগাতে হবে। ফলে এর কোন অংশটাই এই মুহূর্তেই করা যাবে, করা দরকার, সেটা ঐকমত্যের ভিত্তিতেই তৈরি করতে হবে আর কি। এমনভাবে এই সংবিধানের সংস্কারের জন্য প্রস্তাব করা যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবে, ক্ষমতার এককেন্দ্রীকরণ ঘটাবে না এবং জবাবদিহিতার ব্যবস্থা করবে। এগুলো করতে গিয়ে কী লাগবে, যেমন ধরুন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে, নির্বাচনের এমন ব্যবস্থা করতে হবে মানুষ ভোট দিতে পারেন।
কমিশন প্রধান সংবিধান সহ যেসব সংস্কারের কথা বলছেন সেগুলো 2-1 মাসে সম্ভব নয়। আবার রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ, বিশেষত বিএনপি, সংস্কারের অপেক্ষা না করে দ্রুত নির্বাচনে আগ্রহী। এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্য কমিশনের কথা বললেও ঐকমত্য যে সহজ হবে না তা ইতিমধ্যেই স্পষ্ট। ফলে এটাই এখন বড় প্রশ্ন যে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে নাকি নির্বাচনের পর নতুন সংসদ করবে। রিপোর্টগুলো আসুক না, রিপোর্টগুলো পার্লামেন্টে আলোচনা হোক রিপোর্টগুলো নিয়ে, কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা নাই তো কোনো। তো কিন্তু আপনার রিপোর্ট নিয়ে ইমপ্লিমেন্ট করলেন, কার কাছে অনুমতি নিয়ে ইমপ্লিমেন্ট করলেন আপনি? তো ভোট যদি না করো, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে সংস্কারটা কোথায় পাস করবেন? প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে? সেটাও তো পার্লামেন্টে নিতে হবে। তাহলে আবার পার্লামেন্টে আলোচনা হবে। সেটা বলছি যে একবারে পার্লামেন্টে নিয়ে আলোচনা করে এগুলোকে ঠিক করা হোক। তবে নির্বাচনের পরে সংস্কারের যে ধারণা বিএনপির, সেখানে আবার মূল সংকট হচ্ছে আস্থাহীনতা, যার কারণ অতীতের অভিজ্ঞতা। ভোট বড় নাকি হলো রক্ত বড়? যদি ভোট বড় হতো তাহলে মানুষ ভোটের জন্য রাস্তায় নামতো। সেটা 7ই জানুয়ারির ওই সময় মানুষ নামে নাই। কেন নামে নাই? কারণ মানুষের কাছে মনে করছে যে আমি ভোট দিব, ভোট কেন্দ্রে গিয়েও যদি আমি কাউকে ইলেক্টেড করে নিয়ে আসি, তাদের প্রতি সে আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল না বলেই তারা নামে নাই। 53 বছরের যা এক্সপিরিয়েন্স আমাদেরকে বলে, নির্বাচিত অনির্বাচিত হোক, সেনাশাসন সব ফর্মেটে কেউ এই সংস্কারের কাজটুকু করতে পারে নাই। সো এই সুযোগটা আমরা মিস করতে চাই না। এটা 90-এও এসেছিল এবং 71-এর পরও এসেছিল। 24-এর পরে সেই সুযোগটা এই তরুণ প্রজন্ম মিস করবে না। কিন্তু তাহলে করণীয় কি? এমন প্রশ্নে সমাধান হিসেবে উঠে আসছে ব্যাপকভাবে সংস্কারে হাত না দিয়ে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, সংবিধানের মতো নির্দিষ্ট কিছু সংস্কার কাজ অন্তত শুরু করা অথবা সব পক্ষকে রাজি করানো। কিছু সংস্কার হতেই হবে, কারণ তা না হলে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচনের কথা বলছি সেই নির্বাচনটা কিন্তু সুষ্ঠুভাবে হবে না। আমরা যে কাঙ্ক্ষিত ন্যায় বিচারের কথা বলছি সেই ন্যায় বিচারে কিন্তু আমরা পারবো না। রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, প্রতিশ্রুতি দিতে হবে। সেই প্রতিশ্রুতিটা এমনভাবে আসতে হবে যেটা তাদের জনগণের সামনে, মিডিয়ার সামনে, জাতির সামনে প্রতিশ্রুতি তারা দিবেন, এবং সেই প্রতিশ্রুতির আলোকে তারা তাদের গঠনতন্ত্র, তাদের যে নির্বাচনী ইশতেহার, সেগুলো প্রণয়ন করবেন। সংস্কার নিয়ে কমিশনগুলো যেসব প্রস্তাব তৈরি করছে, শেষ পর্যন্ত তার চেহারা কেমন হবে সেটা স্পষ্ট নয়। আবার জনপ্রশাসনের মতো কোনো কোনো ক্ষেত্রে সংস্কারের 2-1টি বিষয়ে আগাম বিক্ষোভ, বিরোধিতাও দেখা যাচ্ছে। ফলে প্রশাসন, পুলিশের মতো খাতে সংস্কার কী প্রতিক্রিয়া তৈরি করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটা কতটা সামাল দিতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। এর সঙ্গে পরিস্থিতি আরও নাজুক হবে যদি সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য তৈরি না হয়। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। রশিদ ফরিদি, যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে সেটা দ্রুততম সময়ের মধ্যে হবে কিনা সে প্রশ্নটা যেমন আছে, তেমনি আবার নির্বাচনের জন্য চাপও আছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয় নাই, তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ নির্বাচনটাই এখানে মুখ্য উদ্দেশ্য নয়, আবার সংস্কার এবং নির্বাচন দুটোই গুরুত্বপূর্ণ। তো এই দুয়ের মধ্যে আসলে সমন্বয় কিভাবে হবে? এটা অবশ্যই খুব জটিল প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর আমার ধারণা অনেকেই আমাদের এখনকার বাংলাদেশে খুঁজছেন। দেখেন, একটা বিষয় হলো কি, আমরা তো সবাই জানি যে সংস্কারটা দরকার, কিন্তু সংস্কারটা আসলে একটা এই বিষয় নিয়ে সাধারণ মানুষ সবার যে পরিষ্কার ধারণা আছে সেটাও না, কারণ বিষয়টা তো আসলে কোনো হাতে ধরার মতো কিছু না। যেমন আমরা গত 15-16 বছর দেখেছি যে সব ধরনের ইনস্টিটিউশন মানে ইট পাথরের ইনস্টিটিউশন না, নিওয়াবল ইনস্টিটিউশন বলতে বলছি রুল অফ দ্য গেম, যেই প্রসেসে আমরা একটা দেশ চালাবো সেই ধরনের ইনস্টিটিউশন সব ভেঙে ফেলা হচ্ছে। সো আমরা অগাস্টের 5 তারিখের মধ্যে একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েছিলাম। সেই ধ্বংসস্তূপ থেকে আমাদের ইনস্টিটিউশনগুলো বিল্ড করতে হবে যাতে, এবং সেটার প্রধান লক্ষ্য হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, যাতে অন্যায় করলে অপরাধী শাস্তি পায় এবং ভালো কাজ করলে সেটার পুরস্কার পাওয়া যায়। এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে যেই সেই রূপটা এখন নেই, ধ্বংস হয়ে আছে, সেটাকে আস্তে আস্তে করতে সময় লাগবে। কিন্তু সেই সময়টা তাকে এখন কে দেবে? এই সরকারকে। তার একটা বড় প্রবলেম হলো এই সরকারের
যে ম্যান্ডেট নাই, এই জন্য তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আপনি কিসের বলে দিবেন? আপনি তো একটা অবৈধ সরকার। তো এই প্রশ্নগুলো নিয়ে, এই চাপগুলো নিয়ে একটা লম্বা সময় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মনে করছেন। রাশেদা রনক খান, জটিলতা আছে অনেক সংস্কারের ক্ষেত্রে, চ্যালেঞ্জ আছে। যেমন সংবিধানের কথা যদি আমরা বলি, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যের একটা যে ব্যাপার উঠছে, সেটি মানে যেমন কমিশন প্রধান বলছেন যে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে এগোতে হবে, কিন্তু যে ঐকমত্যের কথা বলা হচ্ছে সেটি আসলে কতটা কঠিন এখন, বিশেষ করে যখন স্পষ্ট হচ্ছে বিভিন্ন পক্ষের মধ্যে একটা মতভেদ? সেটি আসলে মূল, মানে আর কোনো ঐকমতের জায়গায় যদি বিরোধিতা তৈরি হয় এই জায়গাটিতেই, সেটি হচ্ছে যে নির্বাচন আগে হবে না সংস্কার আগে হবে, এই জায়গাটাতেই তারা এক হতে পারছে না। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শক্তি বলেন, কিংবা জামাত বলেন, কিংবা নাগরিক কমিটি, যে নামেই তারা এসেছে, তারা চাচ্ছে সংস্কার আগে হোক। আর বিএনপি সহ অন্যান্য অনেক দলই হয়তোবা চাচ্ছে যে না, নির্বাচন হোক, কারণ যেটা আলোচনায় আসছে যে ম্যান্ডেট লাগবে, তো আপনি সংস্কার করবেন কিন্তু পরবর্তীতে ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠিত হবে তারা যদি বলে যে না এই সংস্কার মানি না বা কন্টিনিউ না করে, তাহলে তো এই সময়টা জাতির জন্য নষ্ট হয় একভাবে। এই জায়গাটায় খুব দুই পক্ষকে এক জায়গায় আনাটাই বড়, আমি বলবো যে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এই সরকারের এখন নিয়মিতভাবে দুই পক্ষর সাথে আলোচনা করতে হবে, যেটা আমি দেখছি অনুপস্থিত। মানে আমাদের অনেকেরই মনে হচ্ছে যে এটা অনুপস্থিত। তাদের দুই পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে যে কিভাবে মিনিমাইজ করা যায় বিষয়টা, কারণ কিছু সংস্কার দরকার, সত্যি কথা। আবার এটাও সত্য যে নির্বাচন না যত দেরি হবে তত দেশ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি বলছে? আওয়ামী লীগের জনপ্রিয়তা কি এখনো আছে আগের মতো শক্তিশালী? অনেকেই বলছেন আওয়ামী লীগ উন্নয়নমূলক কাজের জন্য প্রশংসা পেয়েছে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল আর বিদ্যুৎ খাতে উন্নয়ন। এগুলো কি তাদের জন্য প্লাস পয়েন্ট হবে? আমার ব্যক্তিগত মতামত হলো আওয়ামী লীগের শক্তি তাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং উন্নয়নমূলক কাজ, তবে জনগণের চাহিদা এবং প্রত্যাশা পূরণ না হলে তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। সবশেষে আপনাদের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ কি আবারও ক্ষমতায় আসবে নাকি অন্য কোনো দল সুযোগ পাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।